আসসালামু আলাইকুম। আজ আমরা পড়ব বাংলাদেশ সংবিধান। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদসমূহ বারবার পড়ার পরেও প্রায়শই আমাদের ভুল হয়ে থাকে এবং আমরা এমসিকিউতে প্রায় ভুল করে থাকি। আজ আমরা খুবই সহজ পদ্ধতিতে শর্টকাট টেকনিকে সংবিধানের অনুচ্ছেদসমূহ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনীয়। সংবিধান সম্পর্কে প্রথমেই যে কথাগুলো আসে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন। এতে 11টি বিভাগ, 153টি অনুচ্ছেদ, একটি প্রস্তাবনা দিয়ে শুরু এবং 7টি তফসিল দিয়ে শেষ। এবার আমরা জানব অনুচ্ছেদসমূহ। সংবিধানের শুরুতেই থাকা উচিত সেই দেশের নাম, দেশটা কোথায় আছে এবং কতটুকু জায়গা নিয়ে আছে। কারণ আমরা যে সংবিধান সম্পর্কে পড়ব যে দেশের, সেই দেশের নাম কোথায় আছে এবং কতটুকু জায়গা নিয়ে আছে এটা প্রথমে জানা দরকার। অনুচ্ছেদ 1 প্রজাতন্ত্র। অনুচ্ছেদ 2 প্রজাতন্ত্রের সীমানা। অনুচ্ছেদ 2 ক রাষ্ট্রধর্ম। সীমানার সাথে রাষ্ট্রধর্মের একটা মিল রয়েছে। যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো 1947 সালে দেশ ভাগ হয়েছে ধর্মের ভিত্তিতে, তাই সীমানার সাথে ধর্মের মিল রয়েছে। আগে দেশ ভাগ হয়েছে অনুচ্ছেদ 2 অবস্থিত এবং রাষ্ট্রধর্ম অনুচ্ছেদ 2 কতে অবস্থিত। অনুচ্ছেদ 3 রাষ্ট্রভাষা। যদি আমরা খেয়াল করি আমাদের শহীদ মিনারের স্তম্ভ, মাঝের স্তম্ভ রয়েছে 3টি, 1, 2, 3। সেক্ষেত্রে আমরা 3 দিয়ে মনে রাখব রাষ্ট্রভাষা 3 নং অনুচ্ছেদে রয়েছে। অনুচ্ছেদ 4। অনুচ্ছেদ 4-এ বলা হয়েছে জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক। আমরা যদি লক্ষ্য করি যে অনুষ্ঠানে আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা 4 লাইন গাওয়া হয়ে থাকে, তো 4 লাইন সেখান থেকে আমরা মনে রাখব জাতীয় সঙ্গীত পতাকা প্রতীক অনুচ্ছেদ 4-এ রাখা হয়েছে। বিশেষ দ্রষ্টব্যর ক্ষেত্রে আমাদের জানা উচিত কণ্ঠে গাইলে 10 লাইন, যন্ত্রের সাহায্যে গাইলে 4 লাইন। অনুচ্ছেদ 4-এর ক জাতির পিতার প্রতিকৃতি। প্রতিকৃতি শব্দটা যদি আমরা লক্ষ্য রাখি কয়ের সাথে কয়ের এক মিল থাকার কারণে প্রতিকৃতি ক, সেক্ষেত্রে জাতির পিতার প্রতিকৃতি 4, অনুচ্ছেদ 4-এর ক। অনুচ্ছেদ 5 রাজধানী। ঢাকা বা রাজধানী হয়েছিল 5 বার, তো সেই কথাটা আমরা লক্ষ্য রেখে রাজধানী অনুচ্ছেদ 5-এ অবস্থিত। এখানে 5 বারের সাল উল্লেখিত: 1610, 1660, 1905, 1947, 1971। অনুচ্ছেদ 6 নাগরিকত্ব। নাগরিকত্ব শব্দটা যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে দেখতে পাবো ন, গ, র, ক, ত এবং ব, টোটাল অক্ষর রয়েছে এখানে 6টি। সেক্ষেত্রে আমরা মনে রাখব 6 নং অনুচ্ছেদে নাগরিকত্ব রয়েছে। অনুচ্ছেদ 7 সংবিধানের প্রাধান্য। যে সংবিধান নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি সেই সংবিধানের প্রাধান্যটাই রয়েছে অনুচ্ছেদ 7 নং অনুচ্ছেদে। লাকি 7 সবসময় মনে রাখব। অনুচ্ছেদ 7-এর ক সংবিধান বাতিল, স্থগিতকরণ অপরাধ। অনুচ্ছেদ 7-এর খ সংবিধানের মৌলিক বিধানবলী সংশোধন অযোগ্য। অনুচ্ছেদ 8 রাষ্ট্র পরিচালনার মূলনীতি 4টি। তো সেক্ষেত্রে 4-এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 4 দুগুণী 8, এটা দিয়ে আমরা সহজেই মনে রাখতে পারবো 8 নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতির কথা বলা হয়েছে এবং মূলনীতিসমূহ পরপর দেওয়া হলো: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও মানবাধিকার, ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 4টি মূলনীতি পরপর: জাতীয়তাবাদ 9 নং অনুচ্ছেদে, সমাজতন্ত্র 10 নং অনুচ্ছেদে, গণতন্ত্র ও মানবাধিকার 11 নং অনুচ্ছেদে, ধর্মনিরপেক্ষতা ও স্বাধীনতা 12 নং অনুচ্ছেদে। আমাদের একটা কথা প্রায় বলে থাকি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি ভালো নয়, বাড়াবাড়ি বারণ, বাড়াবাড়ির সাথে 12-র এক উচ্চারণের সুবিধার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি। অনুচ্ছেদ 13 মালিকানা নীতি। আমরা জানি 3টি মালিকানা রয়েছে: রাষ্ট্রীয় মালিকানা, সমবায় মালিকানা, ব্যক্তিগত মালিকানা। সেক্ষেত্রে আমরা 3টি 13 এইভাবে মনে রাখার চেষ্টা করব। অনুচ্ছেদ 14 কৃষক শ্রমিকের মুক্তি। অনুচ্ছেদ 15 মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। আমাদের সবারই জানা আছে মৌলিক প্রয়োজন 5টা, সেক্ষেত্রে আমরা মনে রাখব 5, 15, অর্থাৎ মৌলিক প্রয়োজনের ব্যবস্থা অনুচ্ছেদ 15-তে।
অনুচ্ছেদ 16 গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 16ই ডিসেম্বরের কথা যদি আমি আনি, দেশ স্বাধীন হয়, যুদ্ধে গ্রামের অনেক ক্ষতি হয়েছে, তাই সেই হিসাবে মনে করতে হবে গ্রামীণ উন্নয়ন দরকার। সেক্ষেত্রে একটা বিপ্লবও হয়ে গিয়েছিল। তো আমরা সহজেই মনে রাখতে পারি 16ই ডিসেম্বর অর্থাৎ 16 নং অনুচ্ছেদে গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব সম্পর্কে বলা হয়েছে। অনুচ্ছেদ 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। শিক্ষা একটা ভালো জিনিস, তো ভালোর সাথে আছি, সবার সাথে আছি, সাথে আছি, তাই 17 নম্বর অনুচ্ছেদে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। সাধারণত একবার থেকে দুইবার যখন আমরা পড়ব তখন এইগুলো ক্লিয়ার হয়ে যাবে। অনুচ্ছেদ 18 জনস্বাস্থ্য ও নৈতিকতা। অনুচ্ছেদ 18 ক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন। অনুচ্ছেদ 19 সুযোগের সমতা। 19 শব্দটা যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে এক সংখ্যা অনেক ছোট এবং 9 আবার অনেক বড়, যেখানে সংখ্যার কোনো সমতা নেই, অর্থাৎ এখানে একটা সমতার সুযোগ আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি সুযোগের সমতা অনুচ্ছেদ 19-এ রাখা হয়েছে। অনুচ্ছেদ 20 অধিকার ও কর্তব্যরূপে কর্ম। অনুচ্ছেদ 21 নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। মনে রাখতে হবে 20 বছর বয়সে কর্মের একটা অধিকার থাকে সব মানুষেরই প্রায়, এবং 21 বছর বয়সে সেই কর্মে কী কী কর্তব্য পালন করতে হয় তা জানা দরকার। সেক্ষেত্রে অনুচ্ছেদ 20-এ কর্মর বিষয় থাকবে, অনুচ্ছেদ 21-এ কর্মচারীদের কর্তব্যের বিষয় থাকবে। অনুচ্ছেদ 21-2 সকল সময় জনগণের সেবা করা। অনুচ্ছেদ 22 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ ভাগ। একটু লক্ষ্য করলে আমরা দেখতে পাবো নির্বাহী এবং বিচার অর্থাৎ দুইটা জিনিসকে দুই ভাগ করা হয়েছে, তাই দুইকে পাশাপাশি রাখলে হয় 22। সেক্ষেত্রে 22 নং অনুচ্ছেদে হয়েছে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। অনুচ্ছেদ 23 জাতীয় সংস্কৃতির সাথে 23-এর এক মিল থাকায় আমরা বলতে পারি 23 নং অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতির কথা বলা হয়েছে। এটা বারবার আমরা পড়তে থাকলে 1-2বার এই বিষয়ে ক্লিয়ার হয়ে যাবে। অনুচ্ছেদ 23-এর ক উপজাতি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতির কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 24 জাতীয় স্মৃতি নিদর্শন। অনুচ্ছেদ 25 আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা ও সংহতির কথা বলা হয়েছে। অনুচ্ছেদ 27 আইনের দৃষ্টিতে সমতা, যেটা 27 নং অনুচ্ছেদে বলা হয়েছে। তো সমতা 27 এভাবে যদি আমরা 2-1বার পড়ে থাকি তাহলে আমরা বুঝতে পারব। অনুচ্ছেদ 28-এ বলা হয়েছে বৈষম্যের কথা। ঠিক অনুচ্ছেদ 28-এর 2-এও বলা হয়েছে কিছুটা বৈষম্য রিলেটেড কথা। তো আমরা যদি দেখি যে অনুচ্ছেদ 27-এ ছিল সমতা, তা এই সমতা নিশ্চিত করতে হলে নিচের বৈষম্যগুলো করা যাবে না, যেমন ধর্ম প্রভৃতির কারণে বৈষম্য, যেটা বলা হয়েছে অনুচ্ছেদ 28। নারী পুরুষের সমান অধিকার, যেটা বলা হয়েছে 28-এর 2 নং অনুচ্ছেদে। অনুচ্ছেদ 31 আইনের আশ্রয়। আমরা প্রায় দেখে থাকি ক্ষমতাবান। আবারও একটু দেখি 28-এর 2 নং অনুচ্ছেদ নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হয়েছে, অর্থাৎ এই দুটো বৈষম্য সমতার পরপরই যদি আমি মনে করে পড়তে পারি তাহলে সেক্ষেত্রে সহজ হবে। অনুচ্ছেদ 31 আইনের আশ্রয় লাভের অধিকার। আমরা প্রায় ক্ষমতাবান লোকদের দেখে থাকি যেন তাদের এমন একটা ভাব থাকে যেন আইন তাদের একাই তার, অর্থাৎ এই একাই তার মানে এরকম বারবার যদি কয়েকবার পড়া হয় তাহলে বিষয়টা নিজেদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ 31 নং অনুচ্ছেদে আইনের আশ্রয় লাভের অধিকারের কথা বলা হয়েছে। এবার আসবো পরবর্তী একটা কথা। যদি আমরা মনে করি যে সাধারণত মানুষ যখন একা একা রাস্তায় থাকে তখন চলাফেরা করে, অনেক মানুষ একসাথে চললে তখন একটা সমাবেশের মতো তৈরি হয় এবং সেই সমাবেশ থেকে তৈরি হয় একটা সংগঠনে সবার চিন্তা বিবেক বুদ্ধি বিনিময় করে থাকে এবং সেই সংগঠন চালানোর জন্য সবাইকে কোনো না কোনো পেশায় যুক্ত থাকতে হয়। এই বিষয়গুলো যদি আমরা পরপর চিন্তা করি একটার সাথে রিলেটেড, সেই হিসেবে আমরা বলতে পারবো চলাফেরার স্বাধীনতা 36 নম্বর অনুচ্ছেদে, সমাবেশ গঠন অর্থাৎ সমাবেশের স্বাধীনতা 37, সংগঠন এখানে একটু ভুল হয়েছে, বিষয়টা সংগঠন হবে, দুঃখিত, সংগঠন গঠন 38 নং অনুচ্ছেদে, চিন্তা বিবেকের স্বাধীনতা 39 নং অনুচ্ছেদে,
পেশা ও বৃত্তির স্বাধীনতা 40 নং অনুচ্ছেদে, অর্থাৎ বিষয়গুলো একটার সাথে একটা রিলেটেড। চলাফেরা, সমাবেশ, সংগঠন, সেই সংগঠনের চিন্তা বিবেক স্বাধীনতা এবং পেশা ও বৃত্তির স্বাধীনতা। অনুচ্ছেদ 41 ধর্মীয় স্বাধীনতা। সাধারণত আমরা তাবলিগ শব্দটির সাথে সবাই পরিচিত। আমাদের অনেকেরই হয়তো জানা আছে 40 দিনে এক চিল্লা হয়ে থাকে। 40 এক পাশাপাশি যদি রাখি সাধারণত আমরা বলতে পারি যজ্ঞের ক্ষেত্রে 41, অর্থাৎ 41 দিয়ে আমরা মনে রাখবো ধর্মীয় স্বাধীনতা, ধর্মের কথা এই বিষয়ে এখানে বলা হয়েছে। অনুচ্ছেদ 48 রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 49 রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের অধিকার। অনুচ্ছেদ 55 মন্ত্রিসভা। অনুচ্ছেদ 59 স্থানীয় শাসন। অনুচ্ছেদ 70 ফ্লোর ক্রসিং। অনুচ্ছেদ 77 ন্যায়পাল। অনুচ্ছেদ 81 অর্থ বিল। এগুলো সাধারণত আমরা যদি কয়েকবার পড়ে থাকি, কয়েকবার প্র্যাকটিস করে থাকি, তাহলে এগুলো আমরা সহজেই মনে রাখতে পারবো। ফ্লোর ক্রসিং সম্পর্কে এখানে তেমনভাবে অনেকের হয়তো বা জানাও থাকে, অনেকের জানা থাকে না যে বিষয়টা আসলে কি। সংসদে নিজের দলকে যখন ভোট দেওয়া হয় না, অর্থাৎ নিজের দলকে যখন সাপোর্ট করা হয় না, তখন সাধারণত ফ্লোর ক্রসিং হয়ে থাকে, অর্থাৎ সে সংসদ সদস্য থেকে বাদ পড়ে যায়। বিষয়টা এমন। অনুচ্ছেদ 87 বার্ষিক আর্থিক বিবৃতি। অর্থাৎ অর্থের বিষয় যখন আসে তখন আমরা সবাই সাথে আছি, অর্থাৎ বিষয়টা সমাধান করতে সবাইকে সাথেই থাকতে হয়। সাথে আছি 87, সাথে আছি 87 যদি বারবার পড়ে থাকি 2-1বার, তাহলে নিজেরাই ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। অনুচ্ছেদ 93 অধ্যাদেশ প্রণয়ন। অনুচ্ছেদ 94 সুপ্রিম কোর্ট বিষয়। অনুচ্ছেদ 117 প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ। সমূহ মানে একসাথে অনেক কিছু, একসাথে অনেক কিছু, এভাবে মনে রাখতে পারবো সহজেই। অনুচ্ছেদ 118 নির্বাচন কমিশন। অনুচ্ছেদ 122 ভোটার যোগ্যতা। এই বিষয়টা যদি আমি একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সাধারণত আমরাই মনে করেন ঠিক করলাম 22 বছর বয়সে একজন একদম প্রপার ভোটের যোগ্যতা অর্জন করে। সেই ক্ষেত্রে 22 বছর বয়সে একজন 122 ভোটার যোগ্যতা। অনুচ্ছেদ 127 মহাহিসাব নিরীক্ষক। অনুচ্ছেদ 137 সরকারি কর্ম কমিশন। আমরা একটু লক্ষ্য করি 37তম বিসিএসে এই প্রশ্নটা এসেছিল, তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখবো 37তম বিসিএসে যেহেতু আসছে তাই 137 অর্থাৎ সরকারি কর্ম কমিশন 137-এ বলা হয়েছে। অনুচ্ছেদ 141 ক জরুরি অবস্থা। জরুরি অবস্থায় সাধারণত কী হয়, সবাইকে একা একা চলতে হয়, অর্থাৎ একা একা চলতে হয়, সেক্ষেত্রে 141। অনুচ্ছেদ 142 সংবিধান সংশোধন। অনুচ্ছেদ 143 প্রজাতন্ত্রের সম্পত্তি। সম্পত্তিকে সবাই আমরা ভালোবাসি, ইংরেজিতে সাধারণত বলে থাকি আই লাভ ইউ, অর্থাৎ 143। সেক্ষেত্রে অনুচ্ছেদ 143 রয়েছে প্রজাতন্ত্রের সম্পত্তি। অনুচ্ছেদ 145 চুক্তি ও দলিল। যদি আমরা একটু মনে করি 1945 সালে দেশ স্বাধীন হওয়ার আগে নানা রকম চুক্তি দলিল স্বাক্ষরিত হয়েছিল, তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো 1945 সালে কী ঘটনা ঘটেছিল, চুক্তি এবং দলিল, সেক্ষেত্রে 145 চুক্তি ও দলিল। তো সবাইকে ধন্যবাদ। আমি সহজভাবে বলার চেষ্টা করেছি। আপনারাও যদি এই জিনিসটা বারবার করতে থাকেন বা একবার দুইবার নিজেরা একটু বুঝে পড়েন তাহলে আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আসসালামু আলাইকুম।